ভালোবাসার নাম নিয়ে কিছু মানুষ আমাদের জীবনে আসে আর এসে আমাদের জীবনটাকে তছনছ করে দিয়ে চলে যায়, আমাদের মাঝপথে ঝুলিয়ে রাখে, আমাদের মানসিকভাবে টর্চার করে। এই মায়া জিনিসটা না খুব খারাপ, কিন্তু কি করবে, এটা আমাদের হাতে নেই। আমরা একজনের প্রেমে পড়ে যাই আর তারপরে সেই মানুষটা আমাদের লিটারালি আমাদের টর্চার করে, মাঝপথে ঝুলিয়ে রাখে, কখনো বলে হ্যাঁ কখনো বলে না, আমাদের কনফিউজ করে দেয়। অনেক সময় আমরা ভাবি যে কি পাপ করেছি আমরা, কেন এই কষ্টটা পাচ্ছি, এটা কি আমাদের গত জন্মের কোনো পাপের ফল, কেন পাচ্ছি এই কষ্ট। আর এই কষ্টটা এমনই একটা কষ্ট যে তুমি কাউকে বলে বোঝাতে পারবে না কি চলছে তোমার ভিতরে, সেটা তুমি থ্রু ওয়ার্ডস তুমি এক্সপ্লেইন করতে পারবে না। এই কষ্টটা আমাদের একাই নিতে হয়, লড়তে হয়। আজকে তোমাদের সাথে একটা এমন গল্প আমি শেয়ার করব, যেই গল্পটা খুব কমন একটা গল্প, এটা বেশিরভাগ লোকেদের সাথেই হয়। কিন্তু আমি যখন এই গল্পটা শুনেছিলাম তখন আমার সাধারণত আমি এত রাগ বা আমি চুপচাপ শুনি, বেসিক্যালি আমি গল্প চুপচাপ শুনি, কিন্তু এই গল্পটা শোনার পরে কি বলতো আমার বেশ একটু রাগ উঠছিল। যাই হোক, তো আজকের এই গল্পটা তোমরা শুনো। এই গল্পটা শুনলে তোমরা অনেকজনই নিজের সাথে রিলেট করতে পারবে। তো নমস্কার, আমার নাম সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর এই গল্পটা মন দিয়ে শোনো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আরও একটা ছোট্ট কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ। ইউটিউবে আমার 10,000 সাবস্ক্রাইবার পুরো হয়েছে এবং ফেসবুকেও 10,000 সাবস্ক্রাইবার ফলোয়ার্স পুরো হয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি মন থেকে অনেক কৃতজ্ঞ তোমাদের কাছে যে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো, এত সাপোর্ট করেছো, আমার কথার সাথে তোমরা রিলেট করতে পেরেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আবারও রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও। ইনস্টাতে আমাকে ফলো করো, কেন ইনস্টাতেই আমি কথা বলি লোকেদের সাথে, আর ফেসবুকেও আমাকে ফলো করে রেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা শুরু করবার আগে একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। রিসেন্টলি আমাকে একজন মেসেজ করেছিল আর আমাকে জিজ্ঞেস করেছিল যে দাদা, তুমি অনেক সময় তোমার ভিডিওতে আমরা নোটিস করেছি যে তোমার চোখে একটু জল চলে আসে বা তুমি ইমোশনাল হয়ে যাও, এমন কেন হয়, কেন তুমি এত ইমোশনাল হয়ে যাও? দেখো, এটার উত্তর আমি এটাই বলবো যে আমরা সবাই ইমোশনাল, আমাদের সবার ভিতরে ইমোশনস আছে। এবার আমার ক্ষেত্রে ব্যাপারটা এটাই হয় যে প্রচুর লোকেদের সাথে আমায় কথা বলতে হয়। এটা আমার কোনো প্রফেশন নয়। অনেকজন আমাকে জিজ্ঞেসও করেছিল দাদা তুমি কাউন্সিলিং করার জন্য কত কি টাকা নাও? তো এটা আমি কোনো কাউন্সিলারও নয় আর আমি কোনো সাইকিয়াট্রিস্টও নই যে আমি লোকেদের কাউন্সিল করব, কিন্তু লোকেরা আমাকে কল করে, ট্রাস্ট করে বিশ্বাস করে আমাকে কল করে। তো সবার সাথে তো কথা হয়ে ওঠে না, কেন অনেকজনই বলে, কিন্তু যাদের সাথে কথা বলি, মানে যাদের মেসেজ দেখতে পাই, কথা বলি তাদের সাথে, অবশ্য আমার যতটা মনে হয় আমি সবার সাথেই, যারা যারা আমাকে বলেছে সবার সাথেই আমি কথা বলেছি। আর যখন আমি কথা বলি তখন প্রচুর লোকেরাই এমন আছে যারা খুব কষ্ট হয়ে আছে, যারা কান্নাকাটি করে, তাদের গল্প শুনে আমারও খারাপ লাগে, কষ্ট লাগে। আর তোমরা নোটিস করে থাকবে আমি যখন এই ভিডিওসগুলো বানাই তখন এই ভিডিওসগুলো কোনো স্ক্রিপ্টেড নয়, বিকজ তুমি দেখবে যে আমি টানা বলতে থাকি, আমি কোনো কাট বা কোনো ব্রেক সেরকমভাবে নিই না, টানা বলতে থাকি যেটা আমি ফিল করি। তো আমি যখনই যেই গল্পটা বলি, যার ব্যাপারেই বলি, তখন সেই ইমোশনসটা আমিও ফিল করি। তাই অনেক সময় নিজের ইমোশনসটাকে আমি আটকাতে পারি না, সেটা আমার কথাবার্তায় চলে আসে। আর আমি ভিডিওসটা এমনি কোনো প্ল্যান করে বানাই না, যখন আমার মন চায় সেই হিসেবে আমি ভিডিওসগুলোকে বানাই। তো তাই জন্য অনেক সময় ইমোশনসটা বেরিয়ে আসে, অনেক সময় চোখে জল চলে আসে। কেন কি আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে মানুষ অনেক কষ্ট হয়ে আছে, আর সবাই এই মনের যে ব্যাপারটা আছে না, এখানেই সবাই আটকে আছে, এখানেই তাদের শান্তি নেই। লোকেদের কাছে টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু মানসিকভাবে তারা সুখে নেই, কষ্ট পাচ্ছে। যাই হোক,
সে কি করবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মানুষ অনেক স্বার্থপর হয়ে গেছে, মানুষ অনেক সেলফিশ, আর সেলফিশ লোকের চক্করে পড়লেই বাস সব শেষ। যাই হোক, তো আজকের এই গল্পটা হচ্ছে একটা ছেলের, যে আমাকে ফোন করেছিল, নিজের গল্পটা আমাকে বলছিল। ছেলেটার গল্পটা সত্যি খুব আমার কষ্টকর, আর আমার বেশ রাগও উঠেছিল। যাই হোক, তো গল্পটা তোমাদের বলি। গল্পটা হচ্ছে এমন যে ছেলেটা একটা বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়েটা ওর ক্যান্সেল হয়ে গেল। সেটার একটা কষ্ট তো ছিলই, বিয়েটা কেন ক্যান্সেল হয়েছিল কি না কি, সেই গল্পটা আমি এখানে এখন বলবো না। কিন্তু যাই হোক, ছেলেটা খুব কষ্টই ছিল। ওর বিয়ে ক্যান্সেল হয়েছে, একা মার সাথে থাকে ছেলেটা, ছোট একটা ব্যবসা করে। তো বিয়েটা ক্যান্সেল হয়েছে, খুব কষ্ট হয়েছিল। তো অনেক দিন পরে ওর লাইফে আবার একটা মেয়ে তার লাইফে আসে। এই মেয়েটার সাথে তার কাজের সূত্রে একটা কোনো কারণে তার সাথে পরিচয় হয়। মেয়েটা হচ্ছে বয়সে বেশ 3-4 বছর ছোট, আর মেয়েটা ওকে সবসময় আপনি আপনি করেই বলতো। মানে যখন ওদের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, তারপরেও মেয়েটা ওকে আপনি আপনি করে খুব সম্মান দিয়ে ছেলেটার সাথে কথা বলতো। আজও সম্মানের সাথেই কথা বলে, অনেক সম্মান দিয়ে কথা বলতো। আর প্রথম তো তারা বেশ ভালো, তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ হয়েছে। আস্তে আস্তে ছেলেটা বললো যে জানি না দাদা কেন ওকে দেখে আমার মনে হতো যে আমি ওকে আগেও অনেকবার দেখেছি, কোথাও দেখেছি, ওকে অনেক আগের থেকে চিনি। কেন কি খুব তাড়াতাড়ি ওর সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে, 3-4 মাসের মধ্যেই ওরা খুব ভালো ফ্রেন্ডস হয়ে গেছিল, আর একে অপরের সাথে ঘোরাফেরা করতো। আর মেয়েটা ওর জন্য অনেক সময় রান্না করে নিয়ে আসতো। মেয়েটা ওকে অনেক ভালোবাসা দিয়েছে। ছেলেটা বললো যে আমি এরকম টাইপের ভালোবাসা না আমি পাইনি, মানে কেউ আমাকে এত আদর যত্ন করছে, আমার জন্যে রান্না করে নিয়ে আসছে, আমাকে খাওয়াচ্ছে, আমার কোনো কষ্ট হলে সে আমাকে 10 বার ফোন করতো, হ্যাঁ, জিজ্ঞেস করতো যে তুমি কেমন আছো, কি হয়েছে কি না কি, অনেক খোঁজ খবর নিত। তো ভালো লাগে যখন কোনো একটা মানুষ আমাদের ভালোবাসে। মানে মা বাবা তো ভালোবাসবেই, মা বাবা ভাই বোন এরা আমাদের রক্তের সম্পর্ক, এরা আমাদের ভালোবাসে। কিন্তু এটা ছাড়াও যখন কোনো থার্ড পার্সন যখন আমাদের লাইফে আসে, যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্কও নেই, সেই মানুষটা এসে যখন আমাদের এতটা ভালোবাসা দেয়, তখন কে না তার প্রেমে পড়বে। ছেলেটা তাই বললো যে মেয়েটা আমাকে এত করতো। তো মেয়েটা আমাকে অনেকবার বলে হচ্ছে যে আই লাইক ইউ, আমি আপনাকে খুব পছন্দ করি, আমার আপনাকে খুব ভালো লাগে, আপনি আমার ক্রাশ, এগুলো অনেক কিছুই বলতো। তো ছেলেটা বলেছে আমাকে যে আমার একটু মনে হতো যে একটু ফ্লার্ট করছে আমার সাথে, বাট মেয়েটা বেশ ভালো ছিল, ওর নেচারটা খুব ভালো ছিল, খুব সম্মান দিয়ে কথা বলতো। তো আমাকে অনেকবারই বলতো যে আমি আপনাকে খুব পছন্দ করি, লাইক করি, আপনাকে আমার খুব ভালো লাগে। কিন্তু ছেলেটা রিপিটে যখন মেয়েটা ওকে আই লাভ ইউ বলতো, তখন ছেলেটা কখনোই আই লাভ ইউ টু বলতো না। একদিন মেয়েটা ওকে জিজ্ঞেস করে যে আমি আপনাকে এতবার বলি, আপনি কখনোই আমাকে রেসপন্স করেন না সেরকমভাবে। তখন ছেলেটা আস্তে আস্তে একদিন ভাবলো যে এত ভালো মেয়ে যে আমাকে এত সম্মান দেয়, এত আদর যত্ন করে, এই মেয়েকে হাতছাড়া করা চলবে না। আর হতে পারে এটা কোনো উপরওয়ালারই কোনো ইন্ডিকেশন, কেন এই মেয়েটাকে দেখে আমার খুব আপন মনে হয়, খুব চেনা চেনা মনে হয়। তাই ছেলেটা একদিন মেয়েটাকে হ্যাঁ বলে দেয়। মানে ও আমাকে বললো যে মেয়েটাই আগে ওকে প্রপোজ করে, সেরকমভাবে প্রপোজ করে না, বাট বলে যে আমি তোমাকে খুব পছন্দ করি, আই লাইক ইউ, আই লাভ ইউ। তো তখন ছেলেটাও ওকে একদিন বলে যে আমিও তোমাকে খুব ভালোবাসি, খুব রেসপেক্ট করি, আর আমি চেষ্টা করছি যাতে আমরা আগে এক হয়ে থাকতে পারি। ছেলেটার খুব একটা বেশি ইনকাম নেই, আর ছেলেটা জানতো যে পরবর্তীকালে এই মেয়েকে যদি আমি বিয়ে করতে চাই তাহলে আমাকে আরও একটু বেশি রোজগার বাড়াতে হবে, নিজেকে একটু সেটেল করতে হবে। তো ছেলেটা এবার অনেক প্ল্যানিংস করা শুরু করে। ইতিমধ্যে মেয়েটা ছেলেটাকে আগের থেকেই বলে রেখেছিল যে আমিও চাকরি, মানে মেয়েটা কলকাতায় চাকরি করতে একটা ছোট্ট কোম্পানিতে। তো মেয়েটা বললো যে আমি আরও বাইরে চাকরি খুঁজছি, তো বাইরে যদি আমি চলে যেতে পারি তাহলে আরও ইনকাম হবে, তারপরে তুমিও এখানে নিজেকে একটু সেটেল করে নিও, তাহলে আমরা তারপরে একসাথে জীবন কাটাবো। তো অনেক স্বপ্নই তারা একসাথে মিলে দেখে, তারা প্ল্যান করে যে ভবিষ্যতে একটা বাড়ি নেব, থাকবো, অনেক স্বপ্নই দেখে। আর যখন স্বপ্ন ভাঙে তখন খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়। তো ছেলেটার কষ্টটা আমি বুঝতে পারছিলাম যে ছেলেটা অনেক সিম্পল ছেলে, মানে অনেক একটুতেই না খুশি হয়ে যায়, যতটা আমি ওর সাথে কথা বলে বুঝলাম। তো অনেক স্বপ্নই দেখে ফেলেছে যে একটা বাড়ি নেব, সাথে মিলে থাকবো একই ছাদের নিচে, অনেক স্বপ্ন। তো তারপরে হঠাৎ করে সবকিছু ভালোই চলছিল,
কিন্তু একটা টাইমের পরে বেশ 7-8 মাস বাদে মেয়েটা একদিন ওকে বলে যে আমি না ব্যাঙ্গালোরে চাকরি পেয়ে গেছি। তখন ছেলেটা বলে তুমি আমাকে আগে জানাওনি কেন? তো বললো যে না আমি জানি আপনি মন খারাপ করবেন তাই জানাইনি, কিন্তু আমি ব্যাঙ্গালোরে চাকরিটা পেয়ে গেছি, আমাকে 2 সপ্তাহের মধ্যেই যেতে হবে। ছেলেটা বলে 2 সপ্তাহের মধ্যে? তুমি আগে বলতে পারতে, তাহলে একটু ভালো টাইম কাটাতাম, এই করতাম। বলে কি এখনও তো ভালো টাইম কাটাচ্ছি। মেয়েটা বলে তুমি চিন্তা করো না, আমি ওখানে যাই, ওখানে গিয়ে কাজবাজ দেখি আস্তে আস্তে, তারপরে মাঝে মাঝে আপনি এখানে আসবেন, আমিও, আমার তো বাড়ি কলকাতায়, আমাকেও আসতে হবে, দেখা সাক্ষাৎ হবেই, সব কিছুই হবে। তো ছেলেটা ভাবে ঠিকই আছে, ক্যারিয়ার আগে বানাতে হবে। মেয়েটা বলে যে মেয়েটা যেহেতু একটু মিডল ক্লাস ফ্যামিলির থেকে, ওরও অত টাকা পয়সা নেই। মেয়েটা বলে দেখো আমাকে তো নিজের ফ্যামিলিকে ওই করতে হবে, টাকা পয়সা ওই করতে হবে। তো ছেলেটাও সাপোর্ট করে, বলে ঠিক আছে। 2 সপ্তাহ বাদে মেয়েটা চলে যায়। ছেলেটার খারাপ তো লাগে, কষ্ট হয় যে আগে রোজ দেখা করতাম, গল্প করতাম, এখন আর সেটা হবে না। কিন্তু ঠিক আছে, ভালোবাসা যখন আছে সব কিছুই চলে। তো মেয়েটা চলে যায়। যাওয়া সাথেই, মানে ছেলেটা বলে যে যেদিন যায় সেদিন গিয়ে সে কোনো কথাও বলে না, ফোন করি ফোনও তোলে না, 2 দিন পরে বলে যে হ্যাঁ ঠিকঠাকভাবে পৌঁছে। মানে ডে 1 থেকেই একটা অদ্ভুত বিহেভিয়ার। আমাকে বললো যে দাদা তুমি বিশ্বাস করবে না, এই মানুষটা মানে কলকাতায় যখন ছিল সে একরকম, যেই বাইরে গেছে সঙ্গে সঙ্গে সে পাল্টাতে শুরু করলো, মানে দিনে দিনে পাল্টে যাচ্ছে। বলছে ওখানে গিয়েও একটা এমন ব্যবহার করছে যেন আমাকে চেনেই না, মানে কিন্তু এটা একদম 1-2 রাতের মধ্যেই, এরকম না যে মাসের পর মাস গিয়ে পাল্টেছে, উইদিন মানে ব্যাঙ্গালোর পৌঁছানোর সাথে সাথে সে পাল্টে যাচ্ছে। আমি 10 বার 15 বার 20 বার করে ফোন করছি, সে ফোন তুলছে না। বললো যে না আমার এখানে কোম্পানিতে এখন আমাকে ঘর ফর দেয়নি, তো আমাকে ঘর খুঁজতে যেতে হচ্ছে, আমার অনেক কাজের চাপ বেড়ে গেছে, আমার এখানে নতুন শহর, সব কিছু সেট করতে সময় লাগবে, একটু টাইম দাও, তোমার সাথে আমি কথা বলবো। সেটা ওকে টাইম দিল, কোম্পানি জয়েন করলো। মেয়েটা ফোন করে জানালো যে জয়েনিং হয়ে গেছে, একটা পিজিও পেয়ে গেছে, আপাতত ওখানেই আছি একটা মেয়ের সাথে। তারপরেও সে কথা বলা বন্ধ। এবার ছেলেটা বলছে তুমি তো এখানেও কাজ করতে, চাকরি করতে, 10 to 7 তোমার জব ছিল, তখন তো কথা বলতে, এখন কি হয়ে গেল? মেয়েটা বলে দেখো এখন আমাকে ক্যারিয়ার নিয়ে অনেক চাপ দিতে হচ্ছে, আমার উপরে অনেক প্রেশার আছে, তুমি বুঝবে না, আমাকে এখন অনেক খাটতে হচ্ছে, এই করতে হচ্ছে, আমার মাথা ঠিক নেই। এই নিয়ে দীর্ঘদিন চলতে থাকলো। ছেলেটা তখন মেয়েটাকে জিজ্ঞেসও করে যে তুমি কি আমাকে ভালোবাসো? তুমি তো কোনো কথাই বলছো না, মেসেজ করলে মেসেজে জবাব দিচ্ছ না, সিন করে ছেড়ে দিচ্ছ, কোনো রিপ্লাই করছো না। আজকে মেসেজ করছি, কালকে গিয়ে রিপ্লাই করছো, অনেক সময় রিপ্লাই করছোও না। কি হয়েছে তোমার কি অন্য কাউকে পছন্দ? মেয়েটা বলে যে না, কেউ এরকম কোনো ব্যাপার নেই, সব ঠিকই আছে, তুমি বেকার চিন্তা করছো, একটু আমাকে সময় দাও। এই সময় দাও করতে করতে 6 মাস 7 মাস কেটে গেল, কিন্তু মেয়েটা ব্যবহার চেঞ্জ হলো না, উল্টা সে আরও ছেলেটাকে অ্যাভয়েড করতে শুরু করে দিল। ছেলেটা অনেকবার জিজ্ঞেস করে কি প্লিজ আমাকে বলো যে তুমি কি আমাকে ভালোবাসো বা তুমি কি করতে চাও, প্লিজ আমাকে বলো। মেয়েটা বলে হ্যাঁ ভালোবাসি। তারপরে একদিন কি হয়, মানে মেয়েটা ছেলেটাকে একটু বাজে কথা বলে দেয়। মানে ওটাই আমাকে ছেলেটা বলছিল যে দাদা আমার এত খারাপ লাগে, যেই মেয়েটা আমাকে আপনি করে এত ভালোবাসা দিত, সে একদিন আমাকে মেসেজে বলে যে দেখো তুমি তো একটা ছোটোখাটো ব্যবসা করো, তুমি বুঝবে না ক্যারিয়ারের প্রেশার কাকে বলে, এইভাবে ওকে বলে। তো ছেলেটার খুব খারাপ লাগে যে যেই মেয়েটা আমাকে এত আপনি করে আদর যত্ন করতো, সারাক্ষণ আমার খোঁজ নিত, তখনও তো সে ব্যস্ত ছিল, তখনও সে নিজের ক্যারিয়ার নিয়ে খুব বিজি ছিল, কিন্তু তারপরেও সে আমাকে ভ্যালিউ দিত। এখন সে এরকম ব্যবহার করছে যে আমাকে সে চেনেই না। আর ছেলেটা যখনই জিজ্ঞেস করে তোমার কি অন্য কারোর সাথে সম্পর্ক আছে বা তুমি আমাকে বলে দাও আমি সরে যাব, মেয়েটা কিছু বলতে চায় না, মাঝ পথে তাকে ঝুলিয়ে রেখেছে, আর এখনো তারা ঝুলে আছে। তো যাই হোক, এটাই ছিল ওদের গল্প। জানি না ওরা আগে কি করবে। আমি ছেলেটাকে এটাই বললাম যে তুমি মেয়েটার সাথে খোলাখুলি কথা বলো, যদি দেখো যে মেয়েটা রেসপন্স করছে না, তাহলে চুপচাপ নিজের সম্মানটাকে বজায় রেখে এখান থেকে সরে এসো, নিজের সেলফ রেসপেক্টটাকে কখনোই বেঁচে দিও না। আমি সবসময় বলি তোমাদের কানেকশন কোনো সোলমেট কানেকশন হতে পারে, টুইন ফ্লেম কানেকশন হতে পারে, যে কোনোই কানেকশন হোক না কেন, সেলফ রেসপেক্ট বেচা চলবে না। সেলফ রেসপেক্টটাকে নিজের বেচে দিও না সামনের মানুষটার কাছে। আমি ইগো রাখতে বলি না, কিন্তু সেলফ রেসপেক্টটা ম্যাটার করে। একটা মানুষ যখন তোমাকে লিটারালি ইগনোর করছে, তোমাকে পাত্তা দিচ্ছে না, এতে বোঝাই যাচ্ছে যে সেই মানুষটা তোমায় আর যাই হোক না কেন ভালোবাসে না।
যদি সে ভালোবাসতো তাহলে সে তোমার পাশে থাকতো, তোমার সাথে থাকতো, যাই হোক না কেন। কোনো এক্সকিউজ আমি মানি না যে আমি ক্যারিয়ারে অনেক প্রেশার আছি বলে তোমার সাথে কথা বলতে পারছি না। কথা বলতে হবে না, ব্যবহারটা আসল। ব্যবহারে বোঝা যায় যে মানুষটা আমাকে ভালোবাসে কি ভালোবাসে না, কিন্তু ব্যবহারটাও খারাপ করছে। খুব খারাপ লাগে। আমি এরকম মানুষদের একটা কথাই বলতে চাই যে দেখো, তুমি একজনকে ভালোবাসতে, আজকে তাকে ভালোবাসো না, এটা হতেই পারে যে তোমার ফিলিংস আর সেই মানুষটার প্রতি নেই, তাহলে তাকে বলে দাও, তাকে বলে দিয়ে এই গল্পটাকে শেষ করো, তাকে মাঝপথে ঝুলিয়ে রেখো না। প্লিজ এরকম করো না, কেন কি এতে সামনের মানুষটার এমন একটা কষ্ট হয় যে সে সেই কষ্ট থেকে বেরোতে পারে না, সে কাউকে বলতে পারে না। এই কষ্টটা দিও না, এতে তোমার অনেক পাপ লেগে যাবে। বিশ্বাস করো, প্রত্যেকটা জিনিসের হিসেব উপরে হচ্ছে, বাঁচতে পারবে না। তাই এরকম করো না। আশা করছি এই গল্পের থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে, আর এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিও, আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো। আরও একবার বললাম, ইনস্টাতে আমাকে ফলো করো, কেন কি ইনস্টাতেই আমি মেসেজে কথা বলি, এবং ফেসবুকেও আমাকে ফলো করে রেখো। ভালো থেকো।